ম্যাম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের অপসের 4th ক্লাস। আমরা এইচডি হোমিও মেডিকেল একাডেমি থেকে আছি। আমি ডক্টর মাবিয়া জেসমিন, আপনাদের সাথে অপস পার্টটা নিয়ে, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স সাবজেক্টের অপস পার্টটা নিয়ে। আজকে আমাদের প্রথম টপিকটি হচ্ছে গর্ভধারণ। এটা আমরা সবাই বুঝি গর্ভধারণ জিনিসটা কি, তারপরও কিছুটা আলোচনা করছি। একজন নারীর নির্দিষ্ট বয়সে পিরিয়ড শুরু হবার পর থেকে প্রতি মাসে একটি করে ডিম্বাণু পরিপক্ক হয়। আমরা গত ক্লাসগুলিতে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল, তারপর ফার্টিলাইজেশন এবং আরো ওভুলেশন, ফার্টিলাইজেশন এগুলি পড়েছিলাম। তো আমরা এখন আসলে জানি এই সম্পর্কে। একজন নারীর নির্দিষ্ট বয়সে পিরিয়ড শুরু হবার পর থেকে প্রতি মাসে একটি করে ডিম্বাণু পরিপক্ক হয়। এই ডিম্বাণু সাধারণত 2 পিরিয়ডের মাঝামাঝি সময়ে ওভারি থেকে ফ্যালোপিয়ান টিউবে আসে। এই সময় যদি যৌন মিলন হয় এবং পুরুষের শুক্রাণু ভ্যাজাইনা পথে ফ্যালোপিয়ান টিউবে গিয়ে পৌঁছে, তবে সেখানে ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার ফলে ভ্রূণ তৈরি হয়। একে গর্ভধারণ বলে। গর্ভধারণের টাইপ গুলো কি কি? টাইপস অফ প্রেগন্যান্সি অ্যাকর্ডিং টু নাম্বার অফ ফিটাসের নাম্বার অনুযায়ী আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে সিঙ্গেল প্রেগন্যান্সি এবং মাল্টিপল প্রেগন্যান্সি। অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দ্য ফিটাসের পজিশন, মানে ফিটাসটা কোথায় অবস্থিত, এই হিসাবে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নর্মাল ইউটেরাইন প্রেগন্যান্সি আর একটা অ্যাক্টোপিক প্রেগন্যান্সি। অ্যাক্টোপিক প্রেগন্যান্সিটা আসলে অস্বাভাবিক, যেটা অসুস্থ অবস্থা। নর্মাল ইউটেরাইন প্রেগন্যান্সিটাই স্বাভাবিক। এছাড়া যদি অন্য কোথাও পেলভিকের অন্য কোথাও যদি ভ্রূণটা মানে ডিম্বাণুটা নিষিক্ত হয়ে যায়, ভ্রূণ তৈরি হয়ে যায়, তবে সেটা অ্যাক্টোপিক প্রেগন্যান্সি। এবং সেটা অবশ্যই সাথে সাথেই সার্জারির মাধ্যমে বের করে ফেলতে হয়, না হলে মায়ের জীবনের ঝুঁকি থেকে যায়। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য এজ অফ দ্য ফিটাসের মানে ভ্রূণের এজ অনুযায়ী আমরা ভাগ করতে পারি আর্লি প্রেগন্যান্সি, মিড প্রেগন্যান্সি এবং লেট প্রেগন্যান্সি। ওকে, গর্ভধারণ এই টপিকটা আমাদের এতটুকুই ছিল। এই বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি, কেউ কিছু বলবেন? ওকে, আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। স্বাভাবিক গর্ভধারণের চিহ্ন অথবা লক্ষণাবলী। স্বাভাবিক গর্ভধারণের চিহ্ন বা লক্ষণাবলী 2 প্রকার, যথা সাধারণ লক্ষণ। সাধারণভাবে আমরা কি কি লক্ষণ দেখতে পাই? এগুলো সাধারণত আমরা সবাই জানি। প্রথম কথা হচ্ছে পিরিয়ড বন্ধ হয়ে যাবে, মর্নিং সিকনেস, গর্ভবতী হওয়ার সাথে সাথে সকাল বেলাটায় একটা খারাপ লাগা থাকে, সেটাকে মর্নিং সিকনেস বলে মেডিকেলের ভাষায়। বমি বমি ভাব কিংবা মাথা ঘোরানো কিংবা অস্থিরতা লাগা কিংবা কিছু একটা খারাপ লাগা, সেটা মর্নিং এ বেশিরভাগ হয়ে থাকে। এই সময় যদি আপনারা রোগিণীকে উপদেশ দিতে পারেন যে হালকা কিছু শুকনো খাবার খাবেন, পানি খাবেন, তাহলে এই মর্নিং সিকনেস ভাবটা চলে যায়। অনেকেই বমি বমি ভাবের জন্য আসলে কিছু খেতে চায় না, কিন্তু তখন হালকা কোনো শুকনো খাবার খেলে বমি বমি ভাবটা কমে। মর্নিং সিকনেস, তারপর বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া, চরম ক্লান্তি বোধ হওয়া, স্তন নরম হয়ে যাওয়া, মেজাজের চরম পরিবর্তন হওয়া, এগুলি সাধারণত আমাদের যে হরমোনের চেঞ্জ হয় এ কারণে হয়ে থাকে।
ঘন ঘন প্রস্রাব হওয়া, এটা হরমোনের কারণে হয়। আরেকটা কারণ হচ্ছে ইউটেরাসটা তখন চাপ দেয়, মূত্র থলির উপরে একটা চাপ দেয়, এই কারণে ঘন ঘন প্রস্রাব হয়। মাথা ব্যথা অথবা মাথা ঘোরা, বুক জ্বালা করা, ত্বকের পরিবর্তন, নির্দিষ্ট কিছু খাবারের প্রতি আকর্ষণ তৈরি হওয়া, আবার নির্দিষ্ট কিছু খাবারের প্রতি নতুন করে অপছন্দ তৈরি হওয়া। দেখা যাচ্ছে একটা মেয়ের একটা খাবার অনেক ভালো লাগে, যেমন ঝাল সে পছন্দ করে, কিন্তু হতেই পারে যে গর্ভধারণের সাথে সাথে তার মিষ্টি পছন্দ, ঝাল সে খেতেই পারছে না। এরকম হওয়াটা স্বাভাবিক। কোষ্ঠকাঠিন্য হওয়া, পায়ে খিল ধরা। পায়ে খিল ধরা এটা অবশ্য প্রথম দিকে না, এটা আরো পরের দিকে চলে আসে। পিঠের নিচের অংশ ও হিপ জয়েন্টে ব্যথা হওয়া, এগুলি সাধারণত যখন ভ্রূণের মানে বাচ্চাটা বড় হতে থাকে, ওর ওজনটা বাড়তে থাকে, তখন সেই ওজনের কারণে হয়ে থাকে। সন্তান নড়ার অনুভূতি, এটাও আরো পরে আসে, প্রথম দিকেই না। নিম্ন উদরের স্ফীতি, এটাও অন্তত ৩-৪ মাসে এসে বোঝা যায়। এরপর আমরা আসতে পারি নিশ্চিত লক্ষণ। ঠিক আছে, নিশ্চিত লক্ষণগুলি কি? প্রথমটাই হলো প্রেগন্যান্সি টেস্ট, যেটা আমরা এখন খুব সহজেই একটা কিটের মাধ্যমে করতে পারি। প্রস্রাবে বিটা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন নামে একটি বিশেষ হরমোনের উপস্থিতি প্রেগন্যান্সি টেস্ট কিটের মাধ্যমে নির্ণয় করা হয়। একজন গর্ভবতীর এই হরমোনটা একটা বিশেষ হরমোন, এটা একজন গর্ভবতী নারীর প্রস্রাবে পাওয়া যায়। এই হরমোনটা কিটের মাধ্যমে ধরা পড়ে, যে কারণে আমরা খুব সহজেই এখন টেস্ট করতে পারি। তারপর আছে ইউএসজি টেস্ট, মানে হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। তারপর ভ্রূণের হৃদস্পন্দন, যেটা আমরা নর্মালি স্টেথোস্কোপ দিয়েও পেয়ে থাকি। ভ্রূণের নড়াচড়া, ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গের অনুভূতি, হাত দিয়ে চাপ দিলে কিন্তু পাওয়া যায়। আচ্ছা, পরবর্তী টপিকে যাওয়ার আগে আমি একটু জিজ্ঞেস করব, আপনারা কোনো প্রশ্ন আছে কিনা, কিংবা আপনারা বুঝতে পেরেছেন কিনা এ পর্যন্ত? ম্যাম, মুক্তা, আমরা আমার কথা একেবারে তো নতুন, তো যার জন্য বসতে প্রথম একটু কষ্ট হয়। একদিনেই তো সব এটা আমাদের পরে পরে না পড়লে তো আর আমরা বুঝতে পারবো না। না না, এতটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে করবেন, তারপরে পরের ক্লাসে যদি এই ক্লাসের কোনো প্রশ্ন থাকে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এতটুকু বুঝতে পারলে আমরা সামনে এগিয়ে যাই। হ্যাঁ, সামনে আগান। জি, হেগার্স সাইন, এটা আসলে গর্ভ ধারণ নির্ণয়ের একটি পদ্ধতি। এখন আসলে এইসব পদ্ধতি তো তেমন একটা চলে না। হ্যাঁ, এখন যে আল্ট্রাসোনোগ্রামটাই এত অ্যাভেলেবল হয়ে গেছে যে গর্ভাবস্থায় আমরা রোগীকে আল্ট্রাসোনোগ্রাম করাটাই বেস্ট মনে করি। হ্যাঁ, তো এটা একটা গর্ভধারণ নির্ণয় পদ্ধতি। সাধারণত গর্ভাবস্থার ৪র্থ সপ্তাহ থেকে ১২তম সপ্তাহ পর্যন্ত এই পদ্ধতিতে পরীক্ষা করার উপযুক্ত সময়। এটা আমরা মনে রাখবো। কখন এই পরীক্ষাটা করা যায়? গর্ভাবস্থার ৪র্থ সপ্তাহ থেকে, মানে ১ মাস থেকে ১২তম সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ ৩ মাস পর্যন্ত। এই সময় গর্ভবতীর সার্ভিক্স খুবই নরম হয়ে যায়। ডান হাতের মধ্যাঙ্গুলি অথবা তর্জনী ভ্যাজাইনার ভিতরে এবং বাম হাতকে পেলভিক ক্যাভিটির উপরে রেখে ২ হাতের মধ্যে যদি জরায়ুর সার্ভিক্স অংশটি চাপ দেওয়া হয়, তবে উভয় হাতের তালুর পরস্পর যে স্পর্শ করে তা বোঝা যায়। কারণ জরায়ুর নিচের অংশ খুবই নরম থাকায় বডি থেকে পৃথক করা যায়। এই পদ্ধতিটি হেগার্স সাইন নামে খ্যাত। এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে চিত্রটা অ্যাড করেছি। মানে একটা হাত হচ্ছে ভ্যাজাইনের ভিতরে আঙ্গুল দিতে হবে একটা, আর উপরে পেলভিকের উপরে পেটে চাপ দিয়ে বোঝা যাবে যে জরায়ুটা এর মধ্যেই ধরা যাবে। ঠিক আছে, তাহলে বোঝা যাবে যে এর মধ্যে
উনি গর্ভবতী কিনা। গর্ভবতী না হলে কখনোই এভাবে জরায়ুটা হাতের মধ্যে ধরা যাবে না। আর গর্ভবতী হওয়া সত্ত্বেও এই সময়টার বাইরে কিন্তু ধরা যাবে না। প্রথম মাস থেকে 3 মাস পর্যন্তই এর সময়। 1 মাস পুরো হওয়ার পর 3 মাস পুরো হওয়া পর্যন্ত। ঠিক আছে? সঠিকভাবে গর্ভ নির্ণয়ের জন্য পরীক্ষাগুলোর নাম, এটা আমাদের একটা টপিক আছে এবং এখান থেকে প্রশ্নও আসে আমাদের পরীক্ষায়। গ্যালি-মইনিনি পরীক্ষা, এগুলি আসলে যখন আগে হরমোন টেস্ট করা যেত না, এই কিটগুলি ছিল না, তখন এই জাতীয় পরীক্ষার মাধ্যমে যেভাবে আর কি শুরু হয়েছে যে কোনো মহিলা গর্ভবতী কি না সেটার পরীক্ষা করা যখন শুরু হয়েছে, তখন এভাবেই পরীক্ষাগুলি করা হতো। আর আমরা এগুলি জানবো, কেন জানবো? কারণ আমরা শুধুমাত্র যন্ত্র নির্ভর হতে চাই না। যন্ত্র কিংবা প্রযুক্তি নির্ভর হওয়ার মাধ্যমে কিন্তু মানুষ এগিয়ে যায় না। প্রযুক্তি যদি হঠাৎ করে ফল করে, তাহলে আমাদেরকে সেই প্রযুক্তি ছাড়া যেভাবে চলতে হবে সেগুলিও জেনে রাখতে হবে। ঠিক আছে? প্রাপ্তবয়স্ক পুরুষ ব্যাঙের ডরসাল লিম্ফ স্যাকে 5 মিলিমিটার প্রস্রাব ইনজেক্ট করা হয়। কার প্রস্রাব? গর্ভবতী নারীর প্রস্রাব। এবং গর্ভবতী নারীর প্রস্রাবে যে একটা হরমোন থাকে, আমি একটু আগেও বলেছি আপনাদেরকে, গোনাটোট্রপিক হরমোন। এই হরমোনটার প্রভাবে 2 ঘন্টার মধ্যে সেই ব্যাঙের শুক্রক্ষরণ হয়। পুরুষ ব্যাঙ, ঠিক আছে? গ্যালি-মইনিনি পরীক্ষাটা হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ ব্যাঙের উপরে করতে হয়। তারপর আসছে কপারমেন্ট পরীক্ষা। কপারমেন্ট টেস্টটা অপরিণত স্ত্রী জাতীয় ইঁদুরের পেরিটোনিয়ামে ইনজেক্ট করা হয়। 2 mm মূত্র, গর্ভবতী নারীর মূত্র 2 mm অপরিণত স্ত্রী জাতীয় ইঁদুরের পেরিটোনিয়ামে ইনজেক্ট করা হয়। এবং যদি তিনি গর্ভবতী হন, তবে সেই হরমোনের প্রভাবে 2 ঘন্টা পর এক ডিম্বাশয়ের রক্তনালীর প্রসারতা বেড়ে যায় এবং রক্তাধিক্য পর্যবেক্ষণ করা হয়। স্ত্রী জাতীয় ইঁদুরের পেরিটোনিয়ামে যখন ইনজেক্ট করা হয়, তখন কি হচ্ছে? হরমোনের প্রভাবে তার ডিম্বাশয়ের রক্তনালীর প্রসারতা বেড়ে যায়। তারপরে টেস্টটা হচ্ছে জেনোপাস টেস্ট। জেনোপাস হচ্ছে এক ধরনের দক্ষিণ আফ্রিকার স্ত্রী জাতীয় ব্যাঙের নাম। দক্ষিণ আফ্রিকার স্ত্রী জাতীয় ব্যাঙ, তার ত্বকের নিচে গর্ভবতী নারীর মূত্র ইনজেক্ট করা হয়। যদি মহিলাটি গর্ভবতী হন, তবে 6 থেকে 12 ঘন্টার মধ্যে প্রচুর সংখ্যক ডিম্বাণুর আবির্ভাব ঘটে এবং যে পানিতে প্রাণীটিকে রাখা হয় তাতে সেই ডিম্বগুলো জমা হয়, যা খালি চোখে দেখা যায় এবং বোঝা যায় যে সেই নারী গর্ভবতী। তারপর পরীক্ষাটা হচ্ছে ফ্রিডম্যান পরীক্ষা, ফ্রিডম্যান টেস্ট। স্ত্রী র্যাবিটের উপরে এটা করা হয়। স্ত্রী র্যাবিটের শিরাতে 10 থেকে 15 mm মূত্র ইনজেক্ট করলে 2 থেকে 10 দিনের মধ্যে এক ডিম্বাণুর নিঃসরণ ঘটে। ইমিউনোলজিক্যাল টেস্ট। আজকাল নানা প্রকার ইমিউনোলজিক্যাল টেস্টের মাধ্যমে আমরা আরো দ্রুত গর্ভ নির্ণয়ের পরীক্ষা সম্পন্ন করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে ইমিউনোলজিক্যাল টেস্টটা হচ্ছে আমাদের ল্যাবে যেটা করা হয় কিংবা যেটা আমরা এখন কিটের মাধ্যমে করি, সেটাই ইমিউনোলজিক্যাল টেস্ট। আর এই যে আমরা টেস্টগুলি পড়লাম, গ্যালি-মইনিনি টেস্ট, কপারমেন্ট টেস্ট, জেনোপাস টেস্ট, ফ্রিডম্যান টেস্ট, এগুলো হচ্ছে আগে করা হতো। এখন এই এত সময় নিয়ে কেউ র্যাবিটে কিংবা ব্যাঙের উপর কিংবা এই পরীক্ষাগুলি এখন আর প্রয়োজন হয় না। এর চেয়ে অনেক আধুনিক হয়ে গিয়েছি আমরা।
এখন আমরা আসছি একটা খুবই খুবই জরুরি একটা জিনিস, ইডিটি। ইডিটিটা হচ্ছে প্রসবের প্রত্যাশিত তারিখ। আমরা প্রসবের প্রত্যাশিত তারিখটা কিভাবে বের করব? শেষ পিরিয়ডের স্রাবের প্রথম দিন থেকে হিসাব শুরু করে 9 মাস 7 দিন পর ডেলিভারির তারিখ নির্ণয় করা হয়। খুব ইম্পর্টেন্ট টপিক এটা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। শেষ পিরিয়ডের স্রাবের প্রথম দিন থেকে হিসাব শুরু করে 9 মাস 7 দিন পর ডেলিভারির তারিখ নির্ণয় করা হয়। একজন পেশেন্ট আসলো আপনার কাছে, আপনি জিজ্ঞেস করবেন আপনার শেষ লাস্ট পিরিয়ড কবে হয়েছে। আমাদের দেশের যে অবস্থা, তারা হয়তো বলবেন ওই যে শবে বরাতের 2 দিন আগে, কিংবা সেই যে রমজান মাসের 3 দিন আগে আমি ভালো হয়েছি। তো ওনার যে শেষ পিরিয়ডের প্রথম দিন কোনটা সেটা আগে বের করতে হবে। সেটা আসলে মেয়েরা আসলে এখনকার মেয়েরাও অতটা শিক্ষিত না, কিংবা এতটা কেয়ারফুল না, তারা মনে রাখে না। সেই স্রাবের প্রথম দিনটা বের করতে হবে এবং তার সাথে হিসাবটা করতে হবে 9 মাস 7 দিন। যেমন শেষ পিরিয়ডের প্রথম দিন যদি 5 জানুয়ারি হয়, তবে ডেলিভারির তারিখ হবে 5 জানুয়ারি। ঠিক আছে, এর জন্য 5 প্লাস 7, কারণ আমাদের এই যে 7 দিন, ঠিক না? তাহলে 12 তারিখ। আর মাস কি হবে? এই 1, কারণ জানুয়ারি, ঠিক আছে, প্লাস 9 মাস যোগ করতে হবে আমাদের, তাহলে 10 নাম্বার মাস, অর্থাৎ অক্টোবর মাসের 12 তারিখ। ঠিক আছে, এখানে খুব সহজে হিসাবটা করা গেল, কারণ আমরা জানুয়ারি মাস নিয়েছি, ছোট্ট একটা তারিখ নিয়েছি। যদি এই তারিখটা আরো ঝামেলাযুক্ত হয় তাহলে হিসাবটাও বের করতে একটু ঝামেলা হবে। তো এই জাতীয় অনেক চার্ট পাওয়া যায় এখন। হ্যাঁ, এরকম একটা চার্ট যদি আপনারা রেখে দেন, আপনারা গুগলেও পাবেন, গুগলে সার্চ দিলেও ইডিটি চার্ট বেরিয়ে আসে। তো ওখানে আপনারা পাবেন। এরকম একটা চার্ট অবশ্যই চেম্বারে রেখে দিবেন, তাহলে ইডিটিটা বের করতে খুব ইজি হয়। অনেকেই দেখছি এখন দেরি করে জয়েন করেছেন। মুক্তা, আপনি তো আমার প্রতি ক্লাসেই থাকেন, আমি দেখি। মুক্তা, আছেন কি আপনি? আচ্ছা, ঠিক আছে, আমরা সামনে যাই। তারপরে আমরা আসছি যে টপিকটাতে, সেটা হচ্ছে এন্টিনেটাল কেয়ার, অর্থাৎ প্রসব পূর্ব যত্ন। সন্তান গর্ভে আসার পর উপযুক্ত পরিচর্যার অভাবে মা ও গর্ভস্থ শিশুর নানা প্রকার রোগ হয় এবং তাদের মৃত্যু হারও বাড়ে। আমাদের দেশে কিন্তু শিশু মৃত্যু হার আগে অনেক ছিল, সদ্যজাত নিউবর্ন শিশু আর কি, মৃত্যুর হার অনেক ছিল, এখন অনেকটাই কমে এসেছে। তো এই কারণে গর্ভধারণের শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পিত একটা সেবাদান জরুরি। এন্টিনেটাল কেয়ার হলো মা ও শিশুকে সুস্থ, সবল ও স্বাভাবিক রাখতে সাহায্য করে। এখন ইদানিং কালে এন্টিনেটাল কেয়ারটা আসলে কখন থেকে শুরু হয় জানেন? আগে আমরা যখন পড়েছি তখন আমরা জানতাম যে যখন একজন মা গর্ভে সন্তান আসে তখন থেকে এন্টিনেটাল কেয়ার শুরু হয়। কিন্তু বর্তমানে কেউ গর্ভবতী হওয়ার যখন প্ল্যান করে, সে চিন্তা করে যে আমি বাচ্চা নেব, মানে গর্ভবতী হওয়ার 3 মাস আগে থেকে শুরু হয় এন্টিনেটাল কেয়ার। তার খাওয়া দাওয়া, তার বিশ্রাম এবং কিছুটা ব্যায়াম, পোশাক আশাক সব মিলিয়েই এন্টিনেটাল কেয়ার, এবং ডাক্তারের সাথে তার পরামর্শ। একটি মেয়ে যখন গর্ভবতী হলেন, তার জীবনের নতুন একটি পরিক্রমা শুরু হলো।
এই চলার পথে তার অনেক বাধা বিপত্তি আসতেও পারে। সেই বাধাগুলি অতিক্রম করে সুন্দরভাবে সন্তান জন্ম দেওয়া হচ্ছে তার জীবনের একটি সাফল্য। সুতরাং এই চলার পথে তাকে কিছুটা নির্দেশনা দিতে হয়, কিছুটা উপদেশ দিতে হয়, কিছুটা উন্নত মানের চিকিৎসা দিতে হয়। এই সময়ে মেয়েরা নতুন যারা গর্ভবতী হন খুবই ভয়ে ভয়ে থাকেন। আসলে নতুন যারা গর্ভবতী হন তারা শুধু না, প্রতিবারই একটা ভয় কাজ করে এবং শারীরিক মানসিক বেশ কিছু পরিবর্তন তো আছেই। এ সময় শুধু ঔষধ না, শুধু চিকিৎসা না, কিছু ভালো উপদেশ, কিছু এটা না সেটা করতে হবে এরকম নির্দেশনারও প্রয়োজন হয়, যেটা অ্যান্টিনেটাল কেয়ারের অন্তর্ভুক্ত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে গর্ভাবস্থায় একজন মা অন্তত 4 বার চিকিৎসকের কাছে যাবে, অ্যান্টিনেটাল চেক আপ নিবে। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রুল, অন্তত 4 বার যেতেই হবে। গর্ভকালীন সাক্ষাৎ বা অ্যান্টিনেটাল চেক আপ হলো গর্ভকালীন সময়ে গর্ভবতী মা ও চিকিৎসকের সংস্পর্শ। আমি আগেই বলেছি শুধু ওষুধ না এখানে, কিংবা ওষুধটা কোনো ফ্যাক্ট না, এখানে ফ্যাক্টটা কি, তার কেমন লাগছে এগুলি জানা এবং তাকে সাপোর্ট দেওয়া। ঠিক আছে, সে কিভাবে চলবে, কি খাবে কি খাবে না, কখন কি করবে, এবং সাথে কিছু ইয়োগা কিংবা কিছু ছোটখাটো ব্যায়াম যা তার মনকে প্রফুল্ল রাখবে এবং তার শরীরকে ভালো রাখবে, এগুলি তাকে প্রোভাইড করা। ঠিক আছে, স্বাভাবিক গর্ভধারণের ক্ষেত্রে একজন গর্ভবতী তার প্রতি মাসে একবার এভাবে প্রথম 7 মাস কিংবা অনেক জায়গায় বলা হয়ে থাকে প্রথম 6 মাস, পরবর্তীতে 7 মাস এবং 8 মাস, এই 2 মাসে 2 বার যেতে হবে, মানে 15 দিনে একদিন এভাবে। এবং তারপর ডেলিভারির আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একবার অ্যান্টিনেটাল চেক আপ করাতে হবে। আমরা ইডিটি পড়েছি আজকে, ইডিটি যে ডেটটা দেওয়া আছে এটা কিন্তু কোনো ফিক্সড ফাইনাল ডেট না। এই ডেটের 14 দিন আগে কিংবা 14 দিন পরে পর্যন্ত ডেলিভারি হওয়াটা নর্মাল মেডিকেল সায়েন্সে। ঠিক আছে, ইডিটির সময় যে ডেলিভারি হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এর আগেও হতে পারে 14 দিন, এর পরেও হতে পারে 14 দিন ধরে রাখবো আমরা। ঠিক আছে, এই সময় কাল 8 মাস পর থেকে ইডিটি মানে ডেলিভারির আগ পর্যন্ত তাকে প্রতি সপ্তাহে একবার করে অ্যান্টিনেটাল চেক আপে আসতে হবে। এর মাধ্যমে গর্ভকালীন তার কোনো সমস্যা হলে সেগুলো সমাধান করা সম্ভব হয়। এক্ষেত্রে আমরা মূলত তাকে বলি কি খেতে হবে, কিভাবে চলতে হবে, কোনো ঔষধের দরকার আছে কিনা, যে সন্তানটি তার আসছে সে ভিতরে সুন্দরভাবে বড় হচ্ছে কিনা এর জন্য চেক আপ করাতে হবে এবং কিছু পরীক্ষাও করতে হবে। গর্ভবতীর স্বাস্থ্যের উপরে গর্ভস্থ সন্তানের দৈহিক ও মানসিক স্বাস্থ্য একান্তভাবে নির্ভর করে। তাই বলা যায় অ্যান্টিনেটাল কেয়ার বা প্রসব পূর্বকালীন যত্নের গুরুত্ব অনেক। এই ছিল আমাদের আজকের ক্লাস। জয়ন্ত দা, আপনি রেকর্ড অফ করতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ম্যাম, আপনি যে এই পড়াটা আমাদের শিখাইলেন, এটা আমরা কার বই থেকে কার বই অনুসরণ করতে পারি, কার লেখা বই? আচ্ছা, বইয়ের নাম আমি সামনের ক্লাসে দিয়ে দিব ভাইয়া। আচ্ছা, যেটা আমাদের জন্য ভালো হয় আর কি। জি, ইনশাল্লাহ অবশ্যই নেক্সট ক্লাসে আপনাদেরকে বইয়ের নাম দিয়ে দেওয়া হবে। আর তাছাড়া আপনারা যদি সিলেবাসটা নিয়ে থাকেন, বোর্ডের সিলেবাস যেটা, ওখানে অনেকগুলি বইয়ের নাম দেওয়া আছে। তো বইয়ের নামটা এখন আমি নিয়ে বসিনি, তো এর জন্য সমস্যা। আমি সামনের ক্লাসে কিংবা আমাদের যে গ্রুপটা আছে আমাদের ফেসবুকে, সেই গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। চলো।
তো রোজার মাস আমাদের ক্লাসটা আমি ইচ্ছে করেই দ্রুত নিয়েছি, কারণ রাত হয়ে গিয়েছে, সবাই ক্লান্ত। সবার কাছে দোয়া দোয়ার দরখাস্ত রইলো আর কি, হ্যাঁ, রমজান মাসের। আমরা আজকে ক্লাস এখানে শেষ করি, যদি কারো কোনো প্রশ্ন না থাকে।